আজ আমরা আরম্ভ করব তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। আগের চ্যাপ্টারে আমরা বলে দিয়েছি যে কি আধান বলতে প্রকৃতপক্ষে কি বোঝায়, আধানের কোয়ান্টায়ন এবং আধানের অন্যান্য বিষয়গুলি আমরা আগে জানিয়েছি। এবারে আমরা আরম্ভ করছি তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। এই অধ্যায়ে প্রথমেই যেটা আমাদের বলতে হবে সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের প্রয়োগ। প্রথমে শোনো কুলম্বের সূত্রটি। কুলম্বের সূত্রটি হচ্ছে যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমরা আবার বলছি, শোনো, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির অন্তর্বর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। এখন এসো আমরা দেখে নিই কুলম্বের সূত্রটা একবার। সেটা হচ্ছে, দেখো, মনে করি একটা Q1 আধান নিলাম, সেটার অবস্থান এটা একটা বিন্দু আধান ধরা হলো, এবং এদিকে একটা আধান আমরা নিলাম, এই আধানটা হলো Q2 এবং এই বিন্দুটা হলো A, এই বিন্দুটা হলো B। দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব হচ্ছে r। তাহলে এই আধানটাকেও প্লাস, এটাকেও প্লাস আধান ধরলাম, বা দুটি ধনাত্মক আধান বলে আমরা ধরে নিলাম। এখন দেখো, এই দুটি আধানের মধ্যে বিকর্ষণ বল হবে যদি দুটোই পজিটিভ হয়, অথবা যদি দুটোই নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ বল সৃষ্টি হবে। যদি একটা পজিটিভ অপরটা নেগেটিভ হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে এই আকর্ষণ বলের মান নির্ভর করছে F ভ্যারিজ অফ Q1 Q2, অর্থাৎ আধান দুটির মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, এটা হচ্ছে বলের পরিমাণ, এবং F এর পরিমাণ ভ্যারিজ অফ 1/r², অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব দেখানো হয়েছে, দেখো r, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দুটি আধানের মধ্যে আকর্ষণ অথবা বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং ভেদের সূত্র থেকে আমরা জানি যে F ভ্যারিজ অফ Q1 Q2 r²। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে কুলম্বের সূত্র। এবং দেখো, অতএব F ইকুয়াল টু হচ্ছে Q1 Q2 kr²। Q1 Q2 kr², এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এবং সিজিএস পদ্ধতিতে k ইকুয়াল টু বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1 হয়। তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে F ইকুয়াল টু হবে Q1 Q2 r²। F ইকুয়াল টু Q1 Q2 r²। তাহলে এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা পেলাম। আরেকটা জিনিস আমাদের এখানে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র এসআই পদ্ধতিতে আমরা কিভাবে লিখব। এসআই পদ্ধতিতে এই যে সমানুপাতিক ধ্রুবক, এর জায়গায় আমরা লিখছি F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 r²। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের জন্য আমরা এসআই পদ্ধতিতে লিখব 1/4πε0 ইন্টু Q1 Q2 r²। এই ε0টাকে বলা হয় মাধ্যমের তড়িৎভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তাহলে দেখা যাচ্ছে এসআই পদ্ধতিতে এর মানটা হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2 r²। অর্থাৎ কুলম্বের সূত্রের আমরা দুটি রূপ এখানে পাচ্ছি। একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, দেখো Q1 Q2 kr², এখানে আমরা লিখব শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1/4πε0 Q1 Q2 r²। এটা এসআই পদ্ধতি, এদিকটা আমরা দেখব সিজিএস পদ্ধতি। তাহলে আমরা আরেকবার বলছি, বিষয়টা শুনে নাও। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অতএব F ভ্যারিজ অফ Q1 Q2 এবং F ভ্যারিজ অফ 1/r²। অতএব F ইকুয়াল টু Q1 Q2 kr² সমানুপাতিক ধ্রুবক। বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে k ইকুয়াল টু 1
অতএব সিজিএস পদ্ধতিতে আমরা পাবো F ইকুয়াল টু Q1 Q2 বাই R স্কয়ার। এবার এসআই পদ্ধতিতে এসো। এসআই পদ্ধতিতে এই সমানুপাতিক ধ্রুবকের জায়গায় আমরা লিখব শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে 1/4 পাই এপসাইলন 0 ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। ঠিক আছে, অতএব এই যে অংশটা 1/4 পাই এপসাইলন 0 এটার মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। অতএব প্রযুক্ত বলের পরিমাণটা দাঁড়াবে F ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু Q1 Q2 বাই R স্কয়ার। এবার এপসাইলন 0 এর মানটা আমরা এখানে দেখাবো, দেখে নাও। এপসাইলন 0 বা শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার পরিমাণ, এপসাইলন 0 এর মানটা দেখো। এপসাইলন 0 ইকুয়াল টু হবে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতাটা আমরা এখানে পেলাম। ঠিক আছে, হলো। এবার দেখো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা যে এপসাইলন 0 এর মান পেলাম, এপসাইলন 0 এর মান হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। অতএব এবারে মাত্রা আমরা দেখব। এপসাইলন 0 এর মাত্রা দেখো। এপসাইলন 0 এর মাত্রাটা হচ্ছে, দেখো এপসাইলন 0 এর মাত্রা লিখবার সময় দেখো কুলম্ব স্কয়ার নিউটন মিটার স্কয়ার। তাহলে কুলম্ব স্কয়ার মানে Q ইকুয়াল টু IT। অতএব I স্কয়ার, I মানে তড়িৎ প্রবাহ, I স্কয়ার T স্কয়ার, নিউটন হচ্ছে M L T টু দি পাওয়ার -2 ইনটু L স্কয়ার হচ্ছে। এবার দেখো, অতএব I স্কয়ার T স্কয়ার ইনটু M টু দি পাওয়ার -1 L টু দি পাওয়ার -3 এবং T স্কয়ার। নিচের লব হরটাকে আমরা উপরে নিয়ে এলাম এবং তার ফলে জিনিসটা এখানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে M টু দি পাওয়ার -1, তারপরে হচ্ছে L টু দি পাওয়ার -3 এবং I স্কয়ার। এইটা হচ্ছে এপসাইলন 0 এর মাত্রা। ঠিক আছে, আরেকটা আছে এখানে, সেটা হচ্ছে T টু দি পাওয়ার 4। এই সমীকরণে আমরা লিখব T টু দি পাওয়ার 4 I স্কয়ার, T টু দি পাওয়ার 4 I স্কয়ার। তাহলে এপসাইলন 0 কিভাবে আমরা মাত্রাটা নির্ণয় করলাম দেখে নাও। এপসাইলন 0 এর মান হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এখান থেকে আমরা এই যে কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার এই অংশটা আমরা এখানে নতুন করে লিখেছি। দেখো কুলম্ব স্কয়ার বাই নিউটন, এটা মিটার স্কয়ার। আমরা জানি Q ইকুয়াল টু, Q হচ্ছে আধানের পরিমাণ এবং আধানের যে মান, আধানের Q ইকুয়াল টু, দেখো আমরা জানি এটা IT, Q ইকুয়াল টু IT, অর্থাৎ কুলম্ব হচ্ছে আধানের একক। অতএব সেই জায়গাতে আমরা লিখেছি I এবং T, আমরা জানি এগুলো সব মৌলিক একক। অতএব সেখানে দেখো কুলম্ব স্কয়ারের জায়গায় মৌলিক এককের সাহায্যে লিখেছি I স্কয়ার T স্কয়ার। নিচে নিউটনের এখানে লিখেছি এটা বলের একক, অতএব mL টু দি পাওয়ার -2, আর ms স্কয়ার জায়গায় লিখেছি L স্কয়ার। অতএব এখানে দেখো m টু দি পাওয়ার -1 টা আমরা এখানে বসালাম, L টু দি পাওয়ার -3 টা আমরা এখানে বসালাম এবং T স্কয়ার এটা, আর এখানেও T স্কয়ার মিলে T টু দি পাওয়ার 4 ইনটু I স্কয়ার। এইটা হচ্ছে এপসাইলন 0 এর মাত্রাটা আমরা এখান থেকে পেলাম। তাহলে আমরা এখান থেকে কি কি বিষয় পেলাম, সেটা হচ্ছে কুলম্বের সূত্রের এবং তার গাণিতিক রূপটা পেলাম, এবং কুলম্বের সূত্রের সিজিএস পদ্ধতিতে গাণিতিক রূপটা দেখলাম, এসআই পদ্ধতিতে গাণিতিক রূপটা দেখলাম, শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার মানটা জানলাম 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 এবং এপসাইলন 0 এর মাত্রাটা আমরা এখানে দেখলাম। এরপরে আমরা দেখব কুলম্বের সূত্রের শর্ত। দেখো কুলম্বের সূত্র সর্বদাই দুটি বিন্দু আধানের জন্য প্রযোজ্য হয়।
কুলম্বের সূত্রতে দুটো বিন্দু আধানের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ বিন্দু আধান বলতে এখানে বোঝানো হচ্ছে যে দুটি আধান এমন হতে হবে যে যাদের অন্তর্বর্তী দূরত্বের তুলনায় আধানের আকারটা অত্যন্ত নগণ্য। অর্থাৎ আহিত বস্তুর আকারের তুলনায় তাদের অন্তর্বর্তী দূরত্বটা অনেক বড়। এই অবস্থায় কুলম্বের সূত্রটি প্রযোজ্য হবে এবং আন্তরাণবিক যে অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব, নিউক্লিয় দূরত্ব 10⁻⁻15 মিটার, এর তুলনায় পারস্পরিক দূরত্বটা বেশি হতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কুলম্বের সূত্র প্রয়োগের শর্তগুলো আমরা এখান থেকে দেখতে পেলাম। এরপরে আমরা দেখব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। লক্ষ্য করে দেখো, এখানে ধরে নাও আমরা একটা আধান নিলাম, এই আধানটা Q1 পজিটিভ, আর এই দূরত্বে একটা আধান নিয়েছি, এই আধানটা হচ্ছে Q2 পজিটিভ এবং মধ্যবর্তী দূরত্বের পরিমাণটা হলো R। তাহলে স্বাভাবিকভাবেই এই আধানটা এবং এই আধানটার মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, কারণ দুটো সম আধান রয়েছে, সম প্রকৃতির আধান রয়েছে। অর্থাৎ এটাও ধনাত্মক আধান রয়েছে, এটাও ধনাত্মক আধান রয়েছে, সেই জন্য তাদের অন্তর্বর্তী দূরত্বের মাঝে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে। স্বাভাবিকভাবেই এই আধানটাকে বিকর্ষণ করবে, আবার ওই আধানটা এই আধানটাকে বিকর্ষণ করবে। এখন দেখো, শুধু আমরা এই আধানটাকে ধরে নিলাম, স্বাভাবিকভাবেই এই আধানটা ওই আধানটাকে ঠেলা দেবে। অর্থাৎ এ আধানটা বি আধানটাকে বাইরের দিকে ঠেলবে। আবার লক্ষ্য করে দেখো, বি আধানটাকে যদি আমরা ধরি, তাহলে বি আধানটা এ আধানটাকেও বাইরের দিকে ঠেলবে। ঠিক আছে, এবারে আমরা দেখছি, দেখো F = সিজিএস পদ্ধতিতে আমরা জানি শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে হবে Q1 Q2 R²। Q1 Q2 R²। অতএব ভেক্টর রূপ অনুযায়ী আমরা লিখতে পারি F আমরা পাচ্ছি Q1 Q2 R³ R। এইভাবে আমরা লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি F Q1 Q2 R² R²। মাথায় তীর চিহ্ন দেব এইভাবে। অর্থাৎ এই যে ভেক্টরটা আর বরাবর ক্রিয়া করে, এর সাপেক্ষে ধরলে এ থেকে বি এর দিকে বিকর্ষণ বলটা সৃষ্টি হবে, আর বিটাকে ধরলে বি থেকে এ এর দিকে বিকর্ষণ বলটা সৃষ্টি হবে। অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া বল। আর দেখা যাচ্ছে যে এই আধানগুলি আমরা যখন ভেক্টর আকারে লিখবো, তখন F Q1, এই যে R³, এইটা দেখো এখানে স্কয়ার থেকে কিউব হয়ে গেছে, কারণ উপরে একটা আর নেওয়া হয়েছে। সেই জন্য অতএব আর বরাবর, অর্থাৎ AB সরলরেখা বরাবর এই বলটি ক্রিয়া করবে, সেটা এখান থেকে দেখানো হয়েছে। তাহলে এটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এসআই পদ্ধতিতে ব্যবহার করলে ব্যাপারটা দেখতে একই রকম হবে, শুধু আমরা এখান থেকে 1/4πε0টা নিয়ে নেব। 1/4πε0 নাও, তারপরে Q1 Q2 R³ R। আমরা জানি আধান সবসময় স্কেলার রাশি, ওই জন্য আধানের উপরে কোনো তীর চিহ্ন নেই। আর এই যে দূরত্ব, এই দূরত্বটা ভেক্টর কোয়ান্টিটি। অতএব এখান থেকে এই যে দূরত্ব দেখানো হয়েছে, এই দূরত্ব বরাবর এই বলটি ক্রিয়া করবে। তাহলে এখান থেকে বোঝা গেল ভেক্টর রূপটা কেমন হয়। এরপরে আমরা দেখব যে কুলম্বের সূত্রে যে আকর্ষণ বিকর্ষণ বলের কথা বলা হলো, এই যে বল, এটাকে বলা হচ্ছে স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা। দেখো, স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে তুলনা করার সময় আমরা প্রথমেই যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে স্থির তড়িৎ বলটা অত্যন্ত শক্তিশালী বল, সেই তুলনায় মহাকর্ষ বল অত্যন্ত দুর্বল। অর্থাৎ স্থির তড়িৎ বল স্ট্রং ফোর্স এবং মহাকর্ষ বল অনেকটা উইক ফোর্স। অর্থাৎ দেখা যাচ্ছে যে স্থির তড়িৎ বলের দুটো আধানের মধ্যে পারস্পরিক যে বল সৃষ্টি হয়, একই দূরত্বে একই ভর বিশিষ্ট, অর্থাৎ আধানের যে ভর, এই ভর বিশিষ্ট দুটি বস্তুকে যদি একই দূরত্বে রাখা হয়, তাদের মধ্যে মহাকর্ষীয় আকর্ষণ বলের পরিমাণটা অনেক কম। আরেকবার বলছি, দেখে নাও, দুটি বিন্দু আধান অর্থাৎ দুটি আধানের ভর যদি m1 m2 হয় এবং তাদের অন্তর্বর্তী দূরত্ব যদি r হয়, এবং দুটি আধানের পরিমাণ যদি Q1 Q2 এবং মধ্যবর্তী দূরত্ব যদি r হয়, তাহলে সাধারণভাবে দেখা যায়
যে মহাকর্ষীয় যে আকর্ষণ বল হয় তার তুলনায় এই স্থির তড়িৎ বলের পরিমাণটা অনেক বেশি হয়। অর্থাৎ স্থির তড়িৎ বল অনেক শক্তিশালী এবং মহাকর্ষ বল অত্যন্ত দুর্বল। আরেকটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষণীয় যেটা আমরা দেখব, সেটা হচ্ছে দুটি আধানের মধ্যে দেখো আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। কারণ আমরা বলেছি দুটি ধনাত্মক আধান অথবা দুটি ঋণাত্মক আধান যদি নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে সর্বদাই বিকর্ষণ বল কাজ করবে। কিন্তু একটা ধনাত্মক আধান এবং একটা ঋণাত্মক আধান যদি পাশাপাশি অবস্থান করে বা কাছাকাছি থাকে নির্দিষ্ট দূরত্বে, তাদের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হবে। তাহলে স্থির তড়িৎ বলের ক্ষেত্রে দেখা যায় আকর্ষণ বল সৃষ্টি হয় এবং বিকর্ষণ বলও সৃষ্টি হয়, কিন্তু মহাকর্ষ বলের বিকর্ষণ বলের কোনো অস্তিত্ব নেই, সর্বদাই মহাকর্ষীয় আকর্ষণ বল সৃষ্টি হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্থির তড়িৎ বলে আকর্ষণ এবং বিকর্ষণ দুটি বলেরই অস্তিত্ব আছে, কিন্তু মহাকর্ষের ক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণ বলের সৃষ্টি হয়, কোনো বিকর্ষণ বলের সৃষ্টি হয় না। আরেকটা পার্থক্য আমরা দেখব, সেটা হচ্ছে যে স্থির তড়িৎ বল সর্বদাই মাধ্যমের উপর নির্ভর করে। আমরা জানি বায়ু মাধ্যমে এক ধরনের আকর্ষণ বল সৃষ্টি হবে, অন্য মাধ্যম থাকলে পৃথক আকর্ষণ বল সৃষ্টি হবে। অর্থাৎ দুটি একই পরিমাণ আধান একই দূরত্বে রেখে যদি বায়ু মাধ্যম রাখা হয় তাহলে যে আকর্ষণ বল সৃষ্টি হবে, অন্য মাধ্যমে রাখলে অন্য আকর্ষণ বল সৃষ্টি হবে। অর্থাৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষীয় আকর্ষণ বলের পরিমাণ মাধ্যম নিরপেক্ষ। যে কোনো জায়গাতে রাখা হোক, অর্থাৎ বায়ু মাধ্যমে থাকুক বা কোনো তরল মাধ্যমে থাকুক, বা একটি তরল মাধ্যমে একটি গ্যাসীয় মাধ্যমে থাকুক বা একটি বায়ু মাধ্যমে থাকুক, পারস্পরিক দূরত্ব এবং ভর অপরিবর্তিত থাকলে মহাকর্ষীয় আকর্ষণ বলের কোনো তারতম্য ঘটে না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে এইটা হচ্ছে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য। আরেকটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো, এবার আমরা দেখব এই স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের মধ্যে কিছু সাদৃশ্য আছে। লক্ষ্য করে দেখো, স্থির তড়িৎ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মহাকর্ষ বল ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। স্থির তড়িৎ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মহাকর্ষ বল ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা হচ্ছে একটা সাদৃশ্য পাওয়া গেল। দুটি বলই সমরক্ষী বল এবং দুটোর ক্ষেত্রেই বল দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভর করে না। তাহলে দেখা যাচ্ছে দুটি বলই হচ্ছে সমরক্ষী বল, দুটি বলই শূন্য স্থানে কাজ করতে পারে এবং দুটি বলই হচ্ছে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বল। এই বল বস্তুদ্বয়ের কেন্দ্রবিন্দু দুটির সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। তাহলে এইগুলো হচ্ছে মহাকর্ষ বল এবং স্থির তড়িৎ বলের মধ্যে সাদৃশ্য। তাহলে আমরা দেখলাম স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে কিছু সাদৃশ্য আছে এবং স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে কিছু পার্থক্য আছে। তাহলে সাদৃশ্যগুলো আমরা অলরেডি বলেছি, পার্থক্যগুলো আমরা বলেছি। তাহলে স্থির তড়িৎ বল অনেকটা মহাকর্ষ বলের মতো, কিন্তু অনেক পার্থক্য থাকছে। তাহলে এই বিষয়টা আমাদের কেউ লক্ষ্য করো। তাহলে আমরা এখান থেকে এতক্ষণে কি কি দেখালাম? প্রথম দেখালাম যে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের শর্ত, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতিতে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমরা দেখালাম এবং স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে পার্থক্য দেখালাম, স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের মধ্যে সাদৃশ্য দেখালাম। এখন আমরা দেখব যে আধানের স্থির তড়িৎ একক বলতে কি বোঝাচ্ছে। আধানের স্থির তড়িৎ একক বলতে কি বোঝাচ্ছে? দেখো, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে আমরা কুলম্বের সূত্রটা লিখি, তাহলে সেটা হবে Q1 Q2 বাই আর স্কয়ার। F ইকুয়াল টু দেখো Q1 Q2 বাই আর স্কয়ার। কুলম্বের সূত্রটা সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে লিখলে Q1 Q2 বাই আর স্কয়ার। এখন দেখো এই বলের পরিমাণ সিজিএস এর অফে F ইকুয়াল টু ধরো 1 ডাইন এবং R ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার ধরা হয় এবং Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু যদি Q ধরি, Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু যদি Q ধরি, তাহলে লক্ষ্য করে দেখো আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু Q স্কয়ার
বাই 1, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, অতএব কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সেটা হচ্ছে দুটি সমপরিমাণ বিন্দু আধান। দেখো Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q ধরেছি। দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে, দেখো লিখেছি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে যদি পারস্পরিক একডাইন বল সৃষ্টি করে, আকর্ষণ অথবা বিকর্ষণ বল, তাহলে সেই যে আধানটা আমরা পাচ্ছি সেই আধানটাকে বলা হচ্ছে একক আধান। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে যে দুটি বিন্দু আধান, সমপরিমাণ বিন্দু আধান যদি 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে এক ডাইন আকর্ষণ অথবা বিকর্ষণ বল সৃষ্টি করে, তাহলে সেই যে আধানটা এইটাকে বলা হচ্ছে একক আধান। তাহলে একক আধান জিনিসটা কি ক্লিয়ার হলো? একক আধান তৈরি করার সময় আমরা প্রথমে সূত্রটা দিকে লক্ষ্য করব। প্রথমে সিজিএস পদ্ধতিতে সূত্রটাকে নিয়েছি, বায়ু মাধ্যমে নেওয়ার কারণে কে ইকুয়াল টু এখানে 1 ধরে নিয়েছি, তাহলে এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার করলাম। তারপরে আমরা দেখাচ্ছি এফ ইকুয়াল টু যদি এক ডাইন বল হয় আর যদি 1 সেন্টিমিটার দূরত্ব হয়, আর Q1 Q2 ইকুয়াল টু যদি Q হয়, অর্থাৎ সমান পরিমাণ আধান যদি অবস্থান করে, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা 1 পাবো। তাহলে কিউ ইকুয়াল টু আমরা এখানে প্লাস মাইনাস 1 পেলাম। অর্থাৎ একক আধানের সংজ্ঞা আমরা এখানে দিতে পারি এইভাবে, যে দুটি বিন্দু আধান, সমপরিমাণ বিন্দু আধান যদি 1 সেন্টিমিটার দূরত্বে থেকে এক ডাইন বিকর্ষণ বল বা আকর্ষণ বল সৃষ্টি করে, তাহলে সেই আধানটাকে আমরা বলবো একক আধান। এই এককটিকে আমরা বলবো স্থির তড়িৎ একক। ঠিক আছে, এরপরে দেখো আমরা এসআই পদ্ধতিতে আমরা এটাকে দেখাবো। তাহলে এসআই পদ্ধতিতে দেখাবো আমরা কি লিখবো, F ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, F ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কারণ আমরা বলেছি অলরেডি যে 1/4 পাই এপসাইলন 0 এর মানটা হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে F এর মানটা আমরা লিখেছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখো আর ইকুয়াল টু যদি 1 মিটার হয়, আর অর্থাৎ দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, এবং Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু যদি আমরা 1 করি, F ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবার F ইকুয়াল টু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন। তাহলে আমরা বলবো এখানে কিভাবে, যে দুটি সমপরিমাণ, দেখো একটা জিনিস লক্ষ্য করে, যে যদি F ইকুয়াল টু আমরা 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বসাই, এবং তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে Q1 Q2 এর মানটা 1 হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q লিখতাম, তাহলে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q স্কোয়ার বাই 1 স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস সেই 1 হতো। তার মানে যে দুটি সমপরিমাণ বিন্দু আধান যদি বায়ু মাধ্যমে 1 মিটার বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন পরিমাণ বল সৃষ্টি হয়, তাহলে ওই আধান দুটিকে বলা হবে 1 কুলম্ব, 1 কুলম্ব আধান। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আধানের একক হলো এসইউ এবং এসআই পদ্ধতিতে আধানের একক হলো কুলম্ব। সিজিএস পদ্ধতিতে এসইউ এর পরিবর্তে স্ট্যাট কুলম্ব বলা হয়। তাহলে এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো F ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কয়ার ফর্মুলার মধ্যে আমরা একক আধানের সংজ্ঞাটা পেলাম। কিভাবে পেলাম, যে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্য স্থানে অথবা বায়ু মাধ্যমে যদি 1 মিটার দূরত্বে রাখা হয়, তাহলে তাদের মধ্যে যদি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল সৃষ্টি হয়, তাহলে সেই বলটার জন্য যে আধান দুটি রাখা হয়েছিল সেই আধান দুটিকে বলা হচ্ছে 1 কুলম্ব আধান। ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? তাহলে 1 কুলম্ব আধান বলতে আমরা কি বোঝাচ্ছি এটা আমরা দেখালাম, এসইউ বলতে কি বোঝাচ্ছে, 1 এসইউ আধান বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখালাম। সিজিএস পদ্ধতিতে আধান একক আধান কাকে বলে, এসআই পদ্ধতিতে একক আধান কাকে বলে, এই বিষয়টা নিয়ে আমাদের ধারণা হলো।
ক্লিয়ার হলো সকলের কাছে? এরপরে আমরা দেখব মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, দেখো কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত তাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত তাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা আমরা এর আগে দেখাইনি, এখন আমরা দেখাবো। এটা লক্ষ্য করে দেখো, এসআই পদ্ধতিতে চলে এসো। এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রটা যখন আমরা লিখেছিলাম তখন এইভাবে লিখেছি, F ইকুয়াল টু, ধরো এটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে ধরো F1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। F ইকুয়াল টু দেখো F1 ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কয়ার, এটা হলো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে ধরা হলো। আবার ধরো অন্য কোনো মাধ্যম যখন নেওয়া হয় তখন ধরে নিলাম তাদের মধ্যে বলের পরিমাণ F2 ইকুয়াল টু 1/4πε, দেখো এপসাইলন 0 লিখিনি, এখানে এপসাইলন লিখেছি, এবং Q1 Q2 বাই আর স্কয়ার। তাহলে এইটা হচ্ছে শূন্য মাধ্যমের বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা, এটা হচ্ছে অন্য কোনো মাধ্যম, শূন্য বা বায়ু মাধ্যমের পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যম নেওয়া হয় তার মধ্যে তড়িৎভেদ্যতার পরিমাণ। এখন এই দুটোর অনুপাত করো, দেখো F1 বাই F2 করো, F1 বাই F2 করো, করার ফলে কি হলো দেখো, এখানে জিনিসটা যেটা দাঁড়াবে 1/4πε0 ইন্টু নিচেকার 4πε0টা উপরে উঠে গেল, 4πε0 ইন্টু দেখো এখানে Q1 Q2 বাই আর স্কয়ার ছিল, এটাও Q1 Q2 বাই আর স্কয়ার ছিল, অতএব উপর নিচে কেটে গেল। তাহলে 4π গুলো আমরা এখানে কাটবো, এবং এখানে দেখো তাহলে এখানে জিনিসটা যেটা দাঁড়ালো এপসাইলন, আর এখানে হলো এপসাইলন 0। আরেকবার দেখে নাও, F1 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার, আর F2 ইকুয়াল টু 1/4πε। এই জায়গাটার দিকে বিশেষ করে লক্ষ্য করো, সেটা হলো এপসাইলন লিখেছি, এটা এপসাইলন 0 লিখেছি, এবং তারপরে Q1 Q2 বাই আর স্কয়ার এখানে যা ছিল এখানেও Q1 Q2 বাই আর স্কয়ার আছে। অতএব F1 বাই F2 যদি আমরা অনুপাত করি তাহলে দেখো 1/4πε0 নিচে রইল, এই এপসাইলনটা উপরে উঠে গেল, দিয়ে দাঁড়ালো এপসাইলন বাই এপসাইলন 0। অতএব এখানে আমরা দেখব F1 বাই F2 ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0। এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হচ্ছে, এই যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই অনুপাতটাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখো এটা হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হলো, অতএব এপসাইলন ইকুয়াল টু আমরা লিখতে পারি K এপসাইলন 0। ঠিক আছে, অর্থাৎ অন্য কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক মানে তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত তাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে দেখো শূন্য মাধ্যমে যে বল সৃষ্টি হয়েছে এবং অন্য মাধ্যমে যে বল সৃষ্টি হয়েছে, এই দুটি বলের অনুপাতকেও আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে পারি। অর্থাৎ শূন্য মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে নির্দিষ্ট দূরত্বে যে পরিমাণ বল সৃষ্টি হয় এবং ওই একই দুটি আধান একই দূরত্বে রেখে যদি অন্য মাধ্যমে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের মধ্যে যে বল সৃষ্টি হবে সেই দুটি বলের যে অনুপাত হবে তাকেও মাধ্যমের আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো। তাহলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বোঝায়? কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার যে অনুপাত তাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার একটা জিনিস দেখো, এর যেহেতু দুটি বলের অনুপাত বা দুটি সমান রাশির অনুপাত, তাই এর মধ্যে কোনো একক নেই, কোনো মাত্রা নেই, এককবিহীন মাত্রাবিহীন বিশুদ্ধ সংখ্যা একটি পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে F1 বাই F2 ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন 0 বা K। অতএব এইটাকে বলা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক পাওয়া যায়। এবং ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো? এবার দেখো শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা সাধারণভাবে বেশি হয়। শূন্য মাধ্যমে যে তড়িৎভেদ্যতা পাওয়া যায়
তার তুলনায় অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার পরিমাণটা সাধারণভাবে অনেক বেশি হয়। তার মানে দেখা যাচ্ছে যে শূন্য মাধ্যমের ক্ষেত্রে যে তড়িৎভেদ্যতা হবে তার থেকে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা